কোন একটা ব্যক্তির সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠছে, আর কোন একটা ব্যক্তির সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠছে। তো সকাল 6টার সময় যখন ঘুম থেকে উঠছেন, তো এতে কি হবে, আপনার শরীরে ওঠার পর আপনি মেডিটেশন, ধ্যান বা যোগা, হালকা এক্সারসাইজ করুন, এগুলোকে করলে কি হবে, আপনি ভালো থাকছেন। এরপরে ফার্স্ট সকালে উঠে আমাদেরকে চা খেলে হবে না, চা কিন্তু আমাদের মারাত্মক, দুধ চা বিশেষ করে। লাল চা পান করুন চিনি ছাড়া সকালবেলাতে। এরপরে 7টা থেকে 8টা বা 8:30টার মধ্যে আপনি একটু হেভি টিফিন নিন। এরপর নিজের কাজে যান। 1টা থেকে 2টোর মধ্যে আপনি লাঞ্চ সারুন। এটা অবশ্যই আপনাকে সহজ পাচ্য খাবার হতে হবে। আচ্ছা, আপনি জাঙ্ক ফুড, ফাস্টফুড যদি খান তাহলে চলবে না। এরপরে কাজ থেকে ফিরে আপনি 5টা বা 6টার সময় বাড়ি ফিরুন, হালকা টিফিন করুন। 7টার মধ্যে আপনি রাতের ডিনার সেরে ফেলুন এবং 10টার মধ্যে আপনি শুতে যান। এবং শোয়ার 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ এগুলোতে কাজ করলে হবে না। এদের যে ব্লু রে বা ব্লু রশ্মি, এটা কিন্তু শরীরে ব্যাপক এফেক্ট সৃষ্টি করে এবং ব্রেনের মধ্যে মেলাটোনিন ক্ষরণ হতে দেয় না, ফলে আমাদের ঘুম আসে না। আচ্ছা, লাইফস্টাইল যদি আপনি পরিবর্তন করে নিয়ে যেতে পারেন, আপনি স্বাভাবিক সুস্থ থাকবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের বারবার পেন কিলার খাওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, বারবার পেন কিলার খেলে শরীরে কি ক্ষতি হতে পারে? দেখুন, আমরা যদি ঘন ঘন পেন কিলার খাই, সেটা এক ধরনের রোগ। কিরকম? অ্যাডিক্টেড খেলেই ব্যথা কমছে না। কিছু বয়স্ক মানুষ আছে যাদেরকে আপনি পেন কালারের যদি সামান্য প্যারাসিটামল দেন, সেটা একটা খেয়ে বলবি এটা খেয়ে আমার ভালো কাজ হয়েছে। কিছু বয়স্ক মানুষের দেখবেন রাতেবেলায় ঘুমের ওষুধ ছাড়া ঘুমায় না, তাকে ঘুমের ওষুধের মধ্যে সেম কোনো মাল্টিভিটামিনের ট্যাবলেট খাইয়ে দিন, সে ঘুমিয়ে পড়বে। এটা অ্যাডিক্টেড। ও ভাবছে আমি ওষুধটা খেলে পারি সুস্থ হব, আমি ওষুধটা খেয়েছি, আমার ঘুম আসবে, একটা রিল্যাক্সেশন। প্রথমত মেন্টালি একটা সেট হয়ে থাকে, আর দ্বিতীয় হচ্ছে শারীরিকভাবেও ক্ষতি করছে। 100% হার্ট, কিডনি, লিভার সব কিছু ক্ষতি করছে। কিডনিতে স্টোন হবে, হার্টের ক্ষতি হচ্ছে, লিভারের ক্ষতি হচ্ছে, গলব্লাডার স্টোন হবে, এতগুলো ক্ষতি হবে। যেহেতু আমরা আজকে অ্যাকুপ্রেশার নিয়ে কথা বলছি, শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রে মানুষ এখন কি মানে কারো পেন হওয়া মানে, এবং পেনটা যদি কন্টিনিউয়াসলি হয়, তবেই মনে হচ্ছে যে বয়স বেড়ে গেছে। মানে বয়সের সাথে কি এর কোনো রিলেটেবল আছে নাকি এখন যে কোনো বয়সে এই রোগগুলো ধীরে ধীরে দেখা যাচ্ছে? বর্তমানে পেনটা হচ্ছে মহামারী বলতে পারি। পেন হচ্ছে মহামারী। আপনি একটা 5 বছরের বাচ্চাটা একটা পেন পাবেন, দেখবেন সে হয়তো খেলাধুলা কিছু করে এসছে, করে আসার পর বলছে আমার পায়ে ব্যথা করছে, এটা গ্রোথ পেন। এর জন্য মেডিসিন খাওয়ার দরকার পড়ে না। এটা হচ্ছে গ্রোথ পেন। এর জন্য মেডিসিন খাওয়ার দরকার পড়ে না। এর জন্য সামান্য কিছু এক্সারসাইজ করলেই যথেষ্ট। এখন সেই পেনটাকে নিয়ে বাচ্চাকে ভুগছে বলে আপনি ডাক্তারের কাছে গেলেন, ওষুধ দিল, ডাক্তারের কাছে গেলে এখন ওষুধ দেবেন। কারণ আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার যদি ওষুধ না দেবেন, ডাক্তার কিছু ট্রিটমেন্ট করলো না, আপনি বলে দেবেন। তা ডাক্তার যদি ওষুধ না দেয়, সেখানেও দোষ, তাহলে আপনি খাওয়াচ্ছেন, বাচ্চাটাকে অ্যাডিক্টেড তৈরি করে ফেলছেন। এছাড়া কি হচ্ছে, আমরা যে কোনো ব্যথা হলো, ব্যথাতেই আমরা যখন ওষুধ খাচ্ছি, এই ওষুধের জন্য আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এবং আমাদের শরীরের গঠনগত পরিবর্তন হয়ে যাচ্ছে। একদমই তাই। আমাদের হজম প্রণালী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তো সিনথেটিক। তাহলে এটা আমাদের শরীরের কাছে হজম প্রণালী গণ্ডগোল করছে। গ্যাস, অম্বল, বুক জ্বালা সৃষ্টি হচ্ছে, হৃৎপিণ্ডের ক্ষতি হচ্ছে, পেশির ক্ষতি হচ্ছে, হাড়ের ক্ষতি হচ্ছে, ঠিক, মেরুদণ্ডের সন্তুলন হচ্ছে না, আপনার বডি অ্যালাইনমেন্ট ঠিক থাকছে না। তাহলে এগুলো থেকে মুক্তি পাওয়ার সহজতম উপায় হচ্ছে হালকা এক্সারসাইজ। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে পেইন মানে ব্যথার চিকিৎসা করছেন, বেসিক্যালি সেটা অন্য পদ্ধতিতে, মানে যেটা আমরা অ্যাকুপ্রেশার বলছি আর কি, তো আপনার কাছে পেশেন্টটা আসে, তারা প্রথম কোন ভুল ধারণাগুলো নিয়ে আসে যে তার ব্যথার কারণ কি বা তার ব্যথাটা কেন হচ্ছে, সে তার মনে কোন ভুল ধারণাগুলো অলরেডি রেডি করে বা সেট করে আপনার কাছে আসে? ফার্স্ট হচ্ছে আমি বলবো যে আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ প্রথমেই ইউটিউব ঘাঁটে। একদম যাই হোক, ইউটিউব ঘাঁটে। ঠিক। ইউটিউব ঘেঁটে সে একটা কংক্রিট জায়গায় আসতে পারে না, সে বিভিন্ন কনফিউশনের মধ্যে থাকার পর সে আমাদের কাছে আসছে। সেকেন্ড হচ্ছে কি, যে রোগটা তার হয়েছে, রোগটাকে সে গুরুত্ব দিচ্ছে না, তার অরিজিনাল রোগটাকে ডাক্তারের কাছে লুকিয়ে যাচ্ছে। হলো এরপরে কি হচ্ছে, সে একটা হীনমন্যতায় ভুগছে।
যে আমার এই অল্প বয়সে ঘাড়ে ব্যথা হলো, ঠিক আছে। এরপর হচ্ছে যে ডাক্তারের সাথে সাথে দেখিয়েছে, ডাক্তার দেখার পর ডাক্তারের যে প্রেসক্রিপশন কি ওষুধ দিয়েছে, কেন দিয়েছে, এর উত্তর খুঁজে পাচ্ছে না। এরপরে আরেকটা জিনিস যেটা সে হচ্ছে তার বাড়ির পাশে অন্য কারোর একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমে তাকে ওষুধ খেতে হয়নি, হয়তো সামান্য কিছু ব্যায়াম করে সেরে গিয়েছিল। কিন্তু আমার ক্ষেত্রে ডাক্তারে ওষুধে খেতে বলছে, ব্যায়ামও করতে বলছে। কেন? ওর ক্ষেত্রে তো ঘাড়ে ব্যথা হয়েছিল, তো ওর ক্ষেত্রে সেরে গেল, কিছু করতে হলো না। আমার ক্ষেত্রে কেন হচ্ছে? আমার ক্ষেত্রে ডাক্তারে কেন বললো? কিন্তু ঘাড়ের ব্যথা যে শুধু ঘাড়ের ব্যথাই নয়, সার্ভাইকাল স্পন্ডালাইসিস আছে, সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি আছে, আলাদা আলাদা অপশন, আলাদা অপশন। ফিচার্সের সমস্যা, সবই ঘাড়ের, সব সমস্যাই ঘাড়ের সমস্যা। আবার ভার্টিব্রা হার্নিয়েশন আছে, ডিস্ক প্রোলাপস আছে। তো আপনার ক্যাটাগরিটি কি সেটাকে জানতে হবে। এবার অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার যুগে নিজেরা নিজের মতো ট্রিটমেন্ট করা শুরু করে, যার ফলে কি হয় যে অনেকগুলো ভুল ধারণা তাদের মধ্যে তৈরি হচ্ছে। আপনার কাছে যারা আসে তাদের সবথেকে কমন সমস্যাগুলো কি থাকে? আমার কাছে ম্যাক্সিমাম যেগুলো ধরনের পেশেন্ট আসে তাদের ম্যাক্সিমাম সমস্যাই হচ্ছে ব্যাক পেন, ওকে, নি পেন, নেক পেন। কারণ সারাদিন তারা কম্পিউটারে কাজ করছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, এর জন্য তার শরীরের মধ্যে কি হচ্ছে, ব্যাক পেন তৈরি হচ্ছে। এরপরে হচ্ছে জয়েন্ট পেন। সারাদিন একটা মানুষ সেইভাবে হাঁটা চলায় আজকের যুগে করে না, হাঁটা চলা না করার জন্য কিছু তার জয়েন্ট মোবিলাইজেশন হয় না। এই জয়েন্ট মোবিলাইজেশন না হওয়ার জন্য তার জয়েন্ট পেন সৃষ্টি হচ্ছে। এরপর হচ্ছে আঘাত, বাইক চালাতে গিয়ে পড়ে গেছে, সেই দিন নামতে গিয়ে পড়ে গেছে, আঘাতজনিত পেন। আরেকটা হচ্ছে নিউরো সমস্যা। ওকে, নিউরো সমস্যা বলতে কিরকম ধরনের, যেমন আমরা বলি স্ট্রোকের পেশেন্ট, সিপি চাইল্ড, ট্রান্সভার্স মাইলাইটিস, মাইলোপ্যাথি, এই ধরনের সমস্যাগুলো সব থেকে বেশি আসে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।